রিয়াল মাদ্রিদের কি ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করে দেওয়া উচিত? আমি জানি আমার এই কথাটা শুনে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের এক অংশের ভক্ত সমর্থকেরা আমাকে মারতে চলে আসতে পারেন। কিন্তু বায়ার্ন মিউনিখের এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে তার খেলার স্টাইল, তার পারফরম্যান্স এবং তার অন্যান্য যাবতীয় কর্মকাণ্ড দেখে আমার এই জিনিসটাই মনে হচ্ছে। অকেশনালি এমবাপ্পের সঙ্গে তার কম্বিনেশন হয় ভালো ঠিকই, বায়ার্নের বিপক্ষে এমবাপ্পের গোলটাও তার অ্যাসিস্ট থেকেই এসেছে। কিন্তু মাঝে মধ্যে কম্বিনেশন ভালো করানোর জন্য রিয়াল মাদ্রিদের যত ক্ষতি হচ্ছে, সেটার পরিমাণ কি কম্বিনেশন ভালো হওয়ার থেকে খুব বেশি কিছু? ম্যাচের ৮৩ মিনিটে একটা ইনসিডেন্ট চোখে লাগলো অনেক। মাঝমাঠ থেকে আর্দা গুলারের উড়ন্ত এক পাস খুঁজে পায় লেফটে থাকা ভিনিসিউসকে। উপামেকানোর কড়া মার্কিং ভেদ করে ভিনিসিউস যখন বল নিয়ে সাইড লাইনের দিকে যাচ্ছিলেন, ততক্ষণে বক্স বরাবর রান নিয়ে ফেলেছেন জুড বেলিংহাম। বেলিংহাম যখন বক্সে ঢুকছেন, ঠিক সেই সময়টায় চাইলেই তাকে পাস দিতে পারতেন ভিনিসিউস, দিলেন না। একটা গোলের জন্য হন্য হয়ে দৌড়ানো বেলিংহাম স্বাভাবিকভাবেই বিরক্ত হলেন, হতাশায় হাত ছুড়লেন। সেটা দেখে বেশ দৃষ্টিকটুভাবেই রিয়াকশন দেখালেন ভিনিসিয়াস জুনিয়র। কিছু একটা বললেন, সেটা শুনে মনে হলো যে বেলিংহামকে ঝাড়ছেন তিনি। কি বলেছিলেন তখন তিনি? পরবর্তীতে জানা গেল তিনি বলেছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, শাট ইউর মাউথ। অর্থাৎ নিজের সতীর্থকেই চুপ করে থাকতে বলছেন ভিনিসিয়াস জুনিয়র। বলা বাহুল্য, উপামেকানোর কড়া মার্কিংয়ে ততক্ষণে বল হারিয়ে ফেলেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এরপর আরেকটা ঘটনার দিকে নজর দেওয়া যাক। ঘটনাটা ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই। বল দখলের লড়াইয়ে পেছন থেকে ইয়োসুয়া কিমিককে ধাক্কা দিয়ে ফেলে দেন ভিনিসিয়াস জুনিয়র। কিমিক উঠতে গেলে তাকে আবারও দৃষ্টিকটুভাবে ধাক্কা দেন ভিনিসিয়াস। রেফারি এই ইনসিডেন্টে ভিনিসিয়াসকে হলুদ কার্ড কেন দেখাননি তিনি ভালো বলতে পারবেন। ভিনিসিয়াস যদি এই ম্যাচে হলুদ কার্ড খেতেন, তাহলে বেশি হলুদ কার্ড পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদ যদি সেমিফাইনালে উঠতো, তাহলে সেমিফাইনালের ফার্স্ট লেগে ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারতেন না। খুব সম্ভবত সেই জিনিসটার কথা মাথায় রেখে রেফারি একটু বেশি সতর্ক ছিলেন, ভিনিসিয়াসকে তখন ইয়েলো কার্ড দেননি। এছাড়া আর অন্য কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। না হলে যে ফাউলটা উনি কিমিককে করেছেন, ওটাতে হলুদ কার্ড তার পাওয়াই উচিত ছিল। ভিনিসিয়াসের এমন উদ্ধত্ত আজকের নয়, খেলার মাঠে প্রতিপক্ষকে প্রভোগ করা বা বিরক্তির উদ্রেক করার মতো কাজও নিয়মিতই করে যান। এই ম্যাচেও ওই এক অ্যাসিস্ট ছাড়া তেমন কিছু করেছেন বলে মনে হচ্ছে না। তবে করার সুযোগ ছিল, তিনিই পারেননি। অন্তত দুটো ইনসিডেন্ট দেখলাম, চাইলে গোলে শট করতে পারতেন, হয়তো তাতে গোলও হতো, কিন্তু তিনি প্রপারলি শটই নেননি। কেন নেননি তিনি ভালো বলতে পারবেন। ৭১ মিনিটে এমবাপ্পের মাটি ঘাসা ক্রসে পা ঠেকালেই যেখানে গোল হওয়ার ভালো সম্ভাবনা ছিল, ভিনিসিয়াস ছিলেন নিষ্প্রভ। একই কাণ্ড আরেকবার হয়েছে প্রথমার্ধেও। বলা যেতে পারে কিছু ক্ষেত্রে গোল করা বা করানোর সেই অদম্য ইচ্ছে না থাকার কারণেই হয়তো এমন হচ্ছে ভিনিসিয়াসের। ব্রেইন ফার্ট হয়ে যাচ্ছে। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলতে হলে বা ব্রাজিলের মতো দলের মেইন ম্যান হতে হলে তো সবসময় গোল করা বা করানোর জন্য আপনাকে উন্মুখ থাকতে হবে। ভিনিসিয়াস যেটা সম্প্রতি অনেক সময় পারছেন না। তিনি বায়ে খেলতে পছন্দ করেন দেখে নিজের ফেভারিট পজিশন লেফট উইংয়ে বহু বছর ধরে খেলতে পাচ্ছেন না তার ব্রাজিল সতীর্থ রদ্রিগো, যিনি কিনা রিয়াল মাদ্রিদেও খেলেন। এই ব্যাপারটা দীর্ঘ মেয়াদে রদ্রিগোর ফর্মের উপরে ইম্প্যাক্ট ফেলেছে অনেক। এমনকি তার ইমপ্রুভমেন্টও একরকম থামিয়েই দিয়েছে বলা যেতে পারে। এমবাপ্পেও বাঁ দিক থেকে বল ক্যারি করে বক্সে অ্যাটাক করতেই বেশি স্বচ্ছন্দ। দুজন যখন একসঙ্গে খেলেন, কারোরই বক্স প্রেজেন্স তেমন থাকে না। ভিনিসিয়াসের কারণেই ঘুরে ফিরে সেই এমবাপ্পেকে চেষ্টা করতে হচ্ছে বক্স প্রেজেন্স আরও বাড়ানোর জন্য। কিন্তু এই মৌসুমের বিভিন্ন ম্যাচে আমরা দেখেছি এমবাপ্পে চাইলেও এই কাজটা রেগুলারলি করতে পারছেন না। এমবাপ্পে বরং প্রপার একজন নাম্বার 9-এর সঙ্গেই ভালো খেলেন, যার বল হোল্ড আপ গেম ভালো আর যার রেগুলার বক্স প্রেজেন্স আছে। যে কারণে ফ্রান্সের হয়ে 2 বিশ্বকাপ আর ইউরোতে অলিভিয়ের জিরু বা করিম বেনজেমাদের সঙ্গেই এমবাপ্পের জমেছে বেশ। মোনাকোতে খেলার সময় বিশ্বের নজরে এসেছিলেন রাদামেল ফালকাওয়ের মতো স্ট্রাইকারের পাশে খেলেই। আবার পিএসজিতে নেইমার আর মেসির সঙ্গে প্রত্যাশামাফিক গোলের ফোয়ারা ছোটাতে পারেননি, কারণ তাদের কেউই বক্স প্লেয়ার নন, সবাই ফ্রি রোলে খেলতে চান। এমনকি এই সিজনেও বেশ কয়েকটা ম্যাচে গনসালো গার্সিয়ার সঙ্গে এমবাপ্পের কেমিস্ট্রি বেশ ভালোই ছিল। বলা বাহুল্য, গনসালো গার্সিয়া ইজ আ প্রপার নাম্বার 9। রিয়ালের ফ্রন্ট লাইনে এমবাপ্পে ভিনিসিয়াস দুজনের কেউই ট্র্যাক ব্যাক করেন না, অফ দ্য বল পজিশনে পর্যাপ্ত পরিমাণ দায়িত্ব পালন করেন না, যে কারণে প্রতিপক্ষ কোনো ধরনের কার্যকরী প্রেসিংয়ের মুখোমুখি না হয়েই সহজে ইনিশিয়াল বিল্ড আপটা করে ফেলতে পারে। পৃথিবীর কোনো ভালো দলের ফ্রন্ট লাইনে এমন গা ছাড়া প্রেসিং আপনি কখনো দেখবেন না। প্রেসিং না করার যে এই দোষে দুষ্ট ভিনিসিয়াসের সঙ্গে কিলিয়ান এমবাপ্পেও। তাও ভিনিসিয়াসকে নিয়ে কেন কথা হচ্ছে? কারণ এমবাপ্পে বারবার দেখিয়েছেন প্রেস না করলেও গোল করে বা করিয়ে যে কোনো টিমের মেইন ম্যান হওয়ার সামর্থ্য রাখেন তিনি। 2 বিশ্বকাপ আমাদের সেটাই দেখিয়েছে। এই বয়সেই 56 গোল নিয়ে ফ্রান্সের ইতিহাসের দ্বিতীয় সেরা গোলদাতা তিনি। আর ভিনিসিয়াস? ব্রাজিলের হয়ে তার স্ট্যাটের দিকে একটু তাকানো যাক। নেইমার পরবর্তী যুগে ভিনিসিয়াসই যে ব্রাজিলের মেইন ম্যান এটা না বলে দিলেও চলছে, কিন্তু হলুদ জার্সি গায়ে তার গোল করার হার কি সেই ইঙ্গিত দেয়? 47 ম্যাচ খেলে গোল করেছেন মাত্র 8টা, অর্থাৎ প্রায় 6 ম্যাচ পর পর একটা করে গোল। কি ভাবছেন ফ্রান্স, ক্রোয়েশিয়া, জার্মানি, পর্তুগাল, আর্জেন্টিনা,
স্পেন, ইংল্যান্ড, নেদারল্যান্ডস এরকম শক্তিশালী দলের এগেনস্টে ভিনিসিয়াস গোল করতে পেরেছেন? না। ইউরোপের কোনো দলের বিপক্ষেই এ জীবনে গোল করা হয়নি ভিনিসিয়াসের। যেসব দলের বিপক্ষে গোল করেছেন তাদের মধ্যে মোটামুটি কলম্বিয়াকেই শক্তিশালী দলের কাতারে ফেলা যেতে পারে। এছাড়া গিনি, চিলি, প্যারাগুয়ে আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল আছে তার, ব্যাস। ব্রাজিলের মতো দলের মেইন ম্যানের যদি এই অবস্থা হয় তাহলে দলের অবস্থা কেমন সেটা অনুমান করে নেওয়াই যায়। রিয়াল মাদ্রিদের দিকে তাকানো যাক। যে বছর ফিফা বেস্ট প্লেয়ার হয়েছিলেন বা রদ্রির পেছনে থেকে ব্যালন দরের দৌড় শেষ করেছিলেন, সেই সময়টায় অসাধারণ খেলেছিলেন। কিন্তু মেসি, রোনালদোরা যখন বিশ্বের সেরা খেলোয়াড় হতেন তখন তাদের অতিমানবীয় স্ট্যাট দেখে দেখে চোখ পচে যাওয়া ফুটবল ভক্তদের মনে ভিনিসিয়াসের ৩৯ ম্যাচে ২৪ গোল তেমন হয়তো আলোড়ন সৃষ্টি করতে পারেনি। কার্লো অ্যাঞ্চেলত্তির সময় তখন স্বাধীনভাবে খেলতেন, ম্যাচের পর ম্যাচ খেলে যেতেন, আর এটাতেই হয়েছে সমস্যা। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কার্লো অ্যাঞ্চেলত্তি তরুণ খেলোয়াড়দের স্কিল বা ট্যাকটিক্যাল সেন্স ডেভেলপ করা নিয়ে তেমন কোনো কাজ করেন না। পেশাদার ক্যারিয়ারের একটা বড় সময় এই অ্যাঞ্চেলত্তির অধীনেই কাটিয়েছেন ভিনিসিয়াস। এখন ব্রাজিলেও তার অধীনেই খেলছেন। ফলে স্বাভাবিকভাবেই যে বয়সে তার বেসিক ট্যাকটিক্যাল সেন্স আরও ডেভেলপ করার কথা সেটা সেভাবে হয়নি। যতটুকু হয়েছে সেটা জিনেদিন জিদানের সময়ই হয়েছে। বাকি সময় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়েই পার পেয়ে গিয়েছেন বারবার। আগে মাঠের মধ্যে টনি ক্রুসও ছিলেন, ভিনিসিয়াসের দিকে পাস পাঠানোর আগেই ভিনিসিয়াসকে ইঙ্গিত করতেন কোন দিক বরাবর রান মেক করতে হবে, স্প্রিন্ট করতে হবে। এখন তো ক্রুসও নেই। আর বায়ার্নের বিপক্ষে ম্যাচগুলো দেখে মনে হয়েছে তার অ্যাথলেটিসিজমের অবস্থাও বেশ বাজে। সঠিক সময় স্প্রিন্ট দিতে পারেন না, রিফ্লেক্স কমে যাচ্ছে। বলতে গেলে সেই ১৬ বছর বয়স থেকেই রেগুলার খেলছেন অনেক, ২৫-এ এসে তেমন অ্যাথলেটিসিজম শো করতে পারছেন না প্রায়ই, যে কারণে টাচ লাইন উইঙ্গার হয়েও তেমন থাকতে চান না, প্রেস করতে চান না, কনস্ট্যান্টলি মুভও করতে চান না। শাবি আলোনসোর সঙ্গে তার বেঁধে ছিল ঠিক এই কারণেই। শাবি একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদের স্বাধীন চেতা যেসব খেলোয়াড়েরা সেই স্ট্রাকচারের মধ্যে আসতে চাননি তাদের মধ্যে ভিনিসিয়াসের নাম উপরের দিকেই থাকবে। আলোনসো থাকার সময় ভিনিসিয়াসের সঙ্গে তার সম্পর্ক খারাপ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আলোনসো যে আজ রিয়ালের কোচ নেই এর পেছনে বড় হাত ভিনিসিয়াসের। ট্রেনিং গ্রাউন্ডে খেলোয়াড়দের অত খাটান না এমন সব কোচের অধীনে খেলে সবকিছু জিতে যাওয়াটাই কি তবে ভিনিসিয়াসের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? বলা যেতে পারে। আর এসব কিছুই ভাবাতে বাধ্য করছে যে রিয়াল মাদ্রিদের কি আসলেই ভিনিসিয়াসকে বিক্রি করে দেওয়া উচিত? ফ্লোরেন্তিনো পেরেজ যথেষ্টই রুথলেস একজন প্রেসিডেন্ট। খেলোয়াড়দের পক্ষ নেন ঠিকই, কিন্তু খেলোয়াড়দের ফর্ম পড়তির দিকে যাচ্ছে কি না সেটা সবার আগে তিনিই বুঝতে পারেন, এবং সময় থাকতে থাকতেই আগে আগে বিক্রি করে দিয়ে ভালো একটা ট্রান্সফার অ্যামাউন্ট নিয়ে আসেন। বাকি দুনিয়া প্রথমে হাহুতাশ করলেও নতুন দলে সেসব খেলোয়াড়দের পারফরমেন্স দেখলে বুঝতে পারেন যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফ্লোরেন্তিনো পেরেজ তাদের বিক্রি করে দিয়ে ঠিকই করেছিলেন। কাসেমিরো, মেসুট ওজেল, আনহেল দি মারিয়া, সেরহিও রামোস, রাফায়েল ভারান, গ্যারেথ বেল, এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোকেও ক্লাব থেকে বের করে দিতে বাধেনি তার। যে সুপারস্টার তেমন কোনো চোখ ধাঁধানো পারফরমেন্স না দেখিয়েই মাঠ ও মাঠের বাইরে এত বেশি অ্যারোগেন্স শো করছে, এত বেশি ট্যান্ট্রাম থ্রো করছে, দিন শেষে ভিনিসিয়াসকে যে ফ্লোরেন্তিনো পেরেজ বিক্রি করে দিবেন না সেটা গ্যারান্টি দিয়ে কিন্তু বলা যাচ্ছে না। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনিও কি ভিনিসিয়াসকে বিক্রি করে দেওয়ার পক্ষে কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।